কতটুকু বলেই হঠাৎ হলো রওনাক। উপস্থিত সবাই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। রওনাক স্যার তাদের সামনে এমন কিছু বলবে এটা অকল্পনীয় ছিল। খুব অপ্রস্তুত হয়ে আশপাশে তাকালো। ক্যাম্পাসে একেবারে খালি বলেই চলে। সবাই বেরিয়ে গেছে এতক্ষণে। কিছু তো যেতে ফের ফিরে আসলো রওনাক। কুহুর হাত ধরে বলল, যেতে বললাম তো, এখনো দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না কুহু। বাকি সবার দিকে তাকালো। ভূত দেখার মতো চমকে তাকিয়ে আছে সবাই। এক পলক সেদিকে তাকিয়ে বলল রওনক, কুহু, এতক্ষণ যাবৎ তোমাদের যা যা বলেছে সব সত্য, নয়তো এই গর্দব মেয়েকে নেচে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। কথাটুকু বলেই কুহুকে নিয়ে চলে গেল রওনক। ইচ্ছে করে ওদের এই কথাটা বলল, নয়তো সব কয়টা গোয়েন্দাগিরি শুরু করে দিত, আর ঠিক কুহুর ব্রেন ওয়াশ করে দিত। সবাই কুহু আর রওনকের যাওয়ার পানে তাকিয়ে রইল। তপ্ত শ্বাস ফেলে বলল আরিয়ান, দেখলি কেমন আচরণ করলো স্যার? অপমানও তো করলো কুহুকে। মনে হয় মায়া ভালোবাসা আছে নাকি কে জানে। রূপসা বলল, আমি আর সোহা তো ভাবলাম ওদের মাঝে আগে থেকেই কিছু চলছে। ফাঁকা ক্লাসরুমে কি হয়েছে তা তো আর তোরা দেখিসনি। এখন আফসোস হচ্ছে এই রকচটা স্যারের সঙ্গে সারাদিন থাকবে কি করে কুহু। নয়ন বলল, ঠিকবে না, এই সম্পর্ক বেশি দিন যাবে না। দেখলি দেখলি না কিভাবে খোঁটা দিয়ে গেল। এই জন্যই স্যার হয়তো ভার্সিটিতে সবার থেকে বিয়ের ব্যাপারটা লুকিয়ে গেছেন। নয়নের কথা শুনে অত্যল্পকালে বাকি তিনজনের মুখে আধার নামলো। কুহুর জন্য খারাপ লাগলো। সারা রাস্তায় রৌনকের সাথে একটাও কথা বলেনি কুহু। রাগে গা ফেটে পড়েছে। বন্ধুদের সামনে কত বড় অপমাননাটা না হলো সে। অথচ বড় মুখ করে বলেছিল তাদের মধ্যে ভাব হয়ে গেছে। এই তার নমুনা। আর চোখে কুহুকে পর্যবেক্ষণ করছে রৌনক। লুকিয়ে মিটিমিটি হাসছে। ভয়ানক রাগলে দারুণ লাগে কুহুকে। গাল দুটো বেলুনের মতো ফুলে যায় কেমন। ড্রেসিং টেবিলের কাছে আসতে নীল রঙা ছোট্ট একটা চিরকুট দেখতে পেল কুহু। কপালে ভাঁজ ফুলো তার। তৎক্ষণাৎ হাতে তুলে নিয়ে খুলে পড়তে লাগলো। মানুষের মনটা হয় বিশাল আকাশের মতন, মাঝে মধ্যে কষ্টগুলো মেঘ হয়ে নেমে আসে, বৃষ্টি শেষে আবারও তো হাসে ঝলমলে আকাশ। তেমনি কষ্ট পেলেও কি মানুষ সেটা মনের ভেতর পুষে রাখে? ক্ষমা করে দিয়ে হাসতেও পারে। আমার রুমে এত একটু কুহু, তোর জল্লাদ ননদি তোর অপেক্ষায় তৃষ্ণাত কাকের মতো ছটফট করছে। এসে তাকে ক্ষমা করে দিয়ে ধন্য কর। ইতি প্রভুর প্রিয় রিসা। চিরকুটটা পড়তেই ওষ্ঠকোণে হাসি খেলে গেল কুহুর। এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রৌনক অবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তে হাসি মুখে কোথায় ছুটে গেল। রিসার রুমে এসে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো কুহু। চমকে উঠল। অন্ধকার রুমে টেবিলের ওপর মোটা মোটা মোমবাতি জ্বলছে। পাশে ছোট্ট একটা কেক। রিসাকে ডাকলো কুহু। এগিয়ে গেল কেকের দিকে। কেকের ওপর বড় করে সরি লেখা। খুশিতে চোখে পানি চলে আসলো কুহুর। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠল। ঘাড় ঘুরিয়ে রিসাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল কুহু। কেঁদে ফেলল। মাথায় হাত বুলিয়ে দিল রিসা। চোখ ঝাপসা হয়ে উঠল। কুহু তার ওপর কখনোই অভিমান করে থাকতে পারবে না জানে। ভাঙা গলায় বলল, তুই খুব ভালো কুহু, খুব বোকাও। তোর উপর যে রাগ যে দেখাবে সে নিজে দ্বিগুণ কষ্ট পাবে। সকালে তোর সাথে খুব বাজে আচরণ করে ফেলেছে। কান্নার দাপটে কিছু বলতে পারল না কুহু। দরজার কাছে দাঁড়িয়ে দেখলো রওনক। পরক্ষণে নিঃসু প্রস্থান করলো। কুহুকে সোজা করে দাঁড় করিয়ে কেক কাটলো রিসা। খাইয়ে দিল যত্ন নিয়ে। খানিকটা কেক রিসাকে খাইয়ে দিয়ে বলল কুহু, মানুষের যখন মন মেজাজ ঠিক থাকে না তখন সে নিজের মাঝেই থাকে না। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুই ঠিক নেই। কি হয়েছে বল আমায়। কুহুর দিকে নিষ্পলক তাকিয়ে রইল রিসা। আবারও খুব কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি ভালো নেই কুহু, ভেতর থেকে ভেঙে নিঃশেষ হয়ে গেছে। চাইলেও রাতিম ভাইয়ের বিষয়টা কুহুকে বলা সম্ভব নয়। নাক টেনে বলল, আমরা যে এই জিনিসটা নিয়ে বেশি আশা করে ফেলি, স্বপ্ন দেখি, সেটা যখন পাই না তখন মন মানতে চায় না। চাইলেও নিজেকে মানানো যায় না, তবুও চলতে হয়। এত সব ভাবলে হয় না। আমিও জানি সব একদিন হয়তো ঠিক হয়ে যাবে। তুই আশফিক ভাইয়ের জন্য এখনো কষ্ট পাচ্ছিস? রিসা কোনো উত্তর দিল না। কুহুকে বলল গিয়ে ফ্রেশ হয়ে নিতে। মাথা ব্যথা করছে তার। রিসার পায়ের ব্যান্ডেজ করা আঙুলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কুহু। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা এঁটে দিল। শরীর কাঁপছে। আজকের ঘটনাটা মস্তিষ্ক থেকে বেরোতে চাচ্ছে না। কেন রাতিম ভাই এমন ব্যবহার করলো?
রিশার ভাবনা কি এতটাই ভুল ছিল? স্পষ্ট রাতিম ভাইয়ের চোখে ভালোবাসা দেখেছিল নিজের জন্য, তাহলে কেন দূরে ঠেলে দিচ্ছে এখন? রুমে এসে ফোন হাতে নিয়ে নিল কুহু। ফেসবুকে আশফিকের আইডিটা খুঁজে বের করলো। কিছুটা স্ক্রল করতে দেখলো বেশ কয়েকটা পোস্ট করা, কেমন বিরহের আভাস মিলল। তবে কি সম্পর্ক ঠিক নেই তার? শত চিন্তা মাথায় নিয়ে আশফিককে ছোট্ট একটা মেসেজ পাঠালো। অপেক্ষা করতে লাগলো উত্তরের। সেই কখন ফিরেছো? ফ্রেশ হওনি কেন এখনো? বরাট পুরুষালীর স্বর শুনে আতকে উঠল কুহু। কোন রকম ফোনটা খাটে রাখলো। রৌনকের হাতে 2 মগ কফি। হঠাৎই রাগের কথা মনে পড়ে গেল কুহুর। আজকে তাকে অপদস্থ করেছে রৌনক ভাই। টেবিলের ওপর মগ দুটি রাখলো রৌনক। কুহু চলে যেতে নিলেই হাত চেপে ধরল। ছাড়াতে চেষ্টা করলো কুহু। চোখে মুখে এখনও তীব্র অভিমান। হাত টেনে ধরে কাছে দাঁড় করালো রৌনক। 2 হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। একটুও নড়ার শক্তি পেল না কুহু। লেপ্টে রইল শক্তপোক্ত বুকে। হাত বাড়িয়ে কুহুর কপাল থেকে কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিল রৌনক। শীতল কণ্ঠে বলল, দেখো, বাচ্চাদের মতো ঠোঁটের কোনায় ক্রেকের ক্রিম লেগে আছে তোমার। কতটুকু বলতেই ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকালো কুহু। সত্যি লেগে আছে ঠোঁটের পাশে। ছাড়ুন, মুছে নিচ্ছি আমি। কুহুর কথা তোয়াক্কা করলো না রৌনক। মাথা খানিকটা নিচু করে কুহুর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু খেয়ে নিল। কাঠের পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল কুহু। ভারী নিঃশ্বাস সারা মুখে ছড়িয়ে গেল তার। হৃদস্পন্দন বেড়ে গেল। চোখ তুলে তাকালো না। গালে আদুরেভাবে ঠোঁট ছুঁয়ে দিল রৌনক। মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল কুহুর। অভিমানের বরফ বলল না, কানের কাছে ফিসফিস করে বলল রৌনক, বোকা মেয়ে, তোমার অভিমানের পাহাড় কিভাবে গুড়িয়ে দিতে হয় সেটা রৌনকের খুব ভালো করেই জানা আছে। একবার জড়িয়ে নাও আমাকে, দেখবে অভিমান গলে জল। কথাটুকু বলে কুহুকে কোলে তুলে নিল রৌনক। নেমে যাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করছে কুহু। খাটে এসে কুহুকে নামিয়ে দিয়ে শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখলো রৌনক। কুহুর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নিঃচুপ হয়ে রইল। মাথা তুলে কুহুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল রৌনক। মাথা কাত করে অন্য পাশে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে কুহু। চোখ দুটো জলে ভাসা মনে হচ্ছে। নাকের ডগা রক্তিম হয়ে উঠল। যে কোনো সময় কেঁদে ফেলবে ভাব। মুচকি হাসলো রৌনক। মাথা নুইয়ে কুহু থুতনিতে চুমু খেলো। দৃষ্টি করিয়ে রৌনকের দিকে তাকিয়ে বলল কুহু, আপনার এই আদি খেতে ভালো লাগছে না আমার। আমাকে যখন আপনার পছন্দই নয়, তাহলে সেদিন বিয়ে কেন করেছিলেন? এসব আমার প্রতি আপনার দয়া আর সহানুভূতি নয় তো? কুহুর ঠোঁটের মাঝে আঙুল রেখে কথা থামিয়ে দিল রৌনক। তপ্ত শ্বাস ফেলে বলল, তো তোমার কি ধারণা এই বোকামোর জন্য ভালোবেসে ফেলবো তোমাকে? এমন গর্দব মেয়েকে কি ভালোবাসা যায়? তোমার বন্ধুরা তো ভাবছে আগে থেকেই কিছু চলছে আমাদের মাঝে, সেটাই ক্লিয়ার করে দিয়ে আসলাম। কিছু বলতে গিয়েও থেমে গেল কুহু। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রৌনক ভাই তাকে কথা থেকে বাঁচাতে তবে এই কথাটা বলেছেন। মুহূর্তেই অপ্রতিভ হলো। বার কয়েক চোখের পাতা জাপটে নিয়ে বলল, ফ্রেশ হতে যাবে সে। রৌনক ছাড়ল না। আর একটুখানি শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আজ গোটা শহর আমাদের প্রেমের সাক্ষী হবে। যাও, তৈরি হয়ে এসো, শাড়ি পরবে, বের হব এখন। যতদূর চোখ যায় হাতে হাত রেখে হাঁটবো। কুহু কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎই ইচ্ছে জেগে উঠল তার। রৌনক ভাইয়ের সঙ্গে এভাবে কখনো বের হওয়া হয়নি তার। হুট করে কেমন মন ভালো হয়ে গেল। হাতের বাঁধন আলগা করে দিল রৌনক। উঠে চলে গেল কুহু। শয্যারত বাবার দিকে তাকিয়ে আছে রাতিম। চোখ দুটো তার জলে ভাসা। পাশে বসা মায়ের মলিন মুখশ্রী। বাবার লিভার ক্যান্সারে চিকিৎসা করাতে করাতে ঋণ গলা অবধি ছুঁয়েছে। দিন শেষে বাবার জীবিত মুখখানা দেখলে কোথাও একটা শান্তি কাজ করে। মুখে আঁচল গুঁজে চোখের পানি ফেলছেন পারভিন বেগম। ইচ্ছে ছিল সামর্থ্য মতো ধুমধামে একমাত্র ছেলের বিয়ে দেবে, তা আর হচ্ছে কোথায়? স্বামীর শেষ ইচ্ছে মতো কোনোভাবে ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ করবেন। কেন যে এত করুণ দিন আসে? হাতে করে গরম গরম ভাতের ঝাউ নিয়ে আসলো রূপা। গায়ে সুতির মলিন একটা নীল রঙা শাড়ি, আঁচল গুজে রাখা কোমরে। ব্যস্ত হয়ে এগিয়ে আসলো। পারভিন বেগম মায়াভরা দৃষ্টি নিয়ে দেখছে কাজে মনোযোগী রূপাকে। মেয়েটা রাত দিন কেটে যাচ্ছে অসুস্থ মানুষটার জন্য। রাতিমের দিকে দৃষ্টি পড়তেই তাড়া দিল রূপা। হাত মুখ ধুয়ে আসতে বলল। খাবার সাজিয়ে এসেছে সে। তপ্ত শ্বাস ফেলে চলে গেল রাতিম। তীব্র মন খারাপ আজ ঘিরে রেখেছে তাকে। রিশার সঙ্গে বাজে ব্যবহার করায় কলিজা ছিঁড়ে যাচ্ছিল। করুণ কান্নামাখা সেই মুখখানা ভেতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। রূপা দ্রুত ভেতরের রুমে চলে গেল রাতিমকে খাবার দিতে। খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসলো রাতিম।
ততক্ষণে খাবার বেড়ে নিয়েছে রূপা। নিঃশব্দে খাওয়া আরম্ভ করলো রাতিম। পাশে মেঝেতে হাঁটু তুলে বসে রইল রূপা। হলদেটে আলোয় রাতিমের মুখের জৌলুস বেড়েছে যেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বোধহয় একজন পুরুষের মায়াবী মুখ। সম্পূর্ণ খাবার শেষ করতে পারল না রাতিম। গিলতে কষ্ট হলো, কণ্ঠনালী চেপে আছে কেমন। উঠে চলে গেল সে। রূপা করুণ চোখে রাতিমের যাওয়ার পানে তাকিয়ে রইল। বাবার দুশ্চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ করে দিচ্ছে লোকটা। সম্ভব হলে সব কিছু ঠিক করে দিত রূপা। সারা রুম অন্ধকার করে শুয়ে আছে রিশা। খানিক্ষণ আগে জোর করে মা তাকে খাইয়ে দিয়ে গেছে। এখন কেমন হাঁসফাঁস লাগছে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে বালির ভেজাচ্ছে। ফোন বার করে খাতা নিয়েও রেখে দিয়েছে। রাতিম ভাইকে নির্লজ্জের মতো আর ফোন করবে না। মানুষটা নিজের মুখে বলে দিল রিশার জন্য তার মনে কোনো ভালোবাসা নেই। তাহলে এত কেন কষ্ট হচ্ছে রিশার? দম বন্ধ কর লাগছে। ফোনের টুংটাং শব্দে ভাবনার ঘোর কাটল রিশার। পাশ থেকে ফোন নিতেই দেখলো রাতিমের ফোন। বুক ধুক করে উঠল মুহূর্তেই। শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো সে। ফোন রিসিভ করে কানে জড়ালো। শরীর মৃদু কাঁপছে রিশার। ও পাশ থেকে বেশ গম্ভীর স্বর ভেসে আসলো। তুমি কি ঠিক আছো আইরি? খেয়েছো রাতে? ঠিক নেই, আমি একটুও ঠিক নেই, সেটা আপনিও জানেন। জেনে বুঝে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম। রাস্তায় তোমার এমন করা উচিত হয়নি। তোমার প্রতি আমার কখনো অনুভূতি ছিল না আইরিশ। তুমি অযথা কষ্ট পেও না। ঠিক আছে, মেনে নিলাম আপনার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার আছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাসা থেকে বিয়ের কথা বলেছিল, আমি রাজি হইনি। কি পাগলামো করছো? বিয়েতে রাজি হয়ে যাও। যদিও আমার জন্য অনুভূতি থেকে থাকে তাহলে বলবো ভুলে যাও। পৃথিবীতে সবকিছুই পেতে আসে না, তেমনি আমাকে তুমি পাবে না। কতটুকু বলে লাইন কেটে দিল রাতিম। কণ্ঠস্বর কাঁপছে তার। কান্না লুকিয়ে রাখা দায় হয়েছে যাবে। রিশা হতভম্ব হয়ে বসে রইল। কোনো অনুভূতি আর স্পর্শ করতে পারল না তাকে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রাতিম। নিয়তি মাঝে মধ্যে বড্ড নিষ্ঠুর হয়ে যায়। রিশার প্রতি অনুভূতি নীরবেই রয়ে যাবে আজন্ম। হয়তো প্রকাশ করা হবে না কখনো। ভাগ্যে রিশার ভালোবাসাই ছিল, একত্রে সংসার করা নয়। নুপুরের শব্দ পেয়ে ভাবনার ঘোর কাটল রাতিমের। রূপা এগিয়ে আসছে ধীর পায়ে। চোখে মুখে ঈষৎ হাসি। শাড়ির আঁচল ভাসছে বাতাসে। রাতিম দৃষ্টি ঘুরিয়ে নিল। রূপার বিষয়টাও তার ভাবতে হবে। চাচা চাচির মৃত্যুর পর বাবা নিজেই রূপার দায়িত্ব নিয়েছে। বিটে বাড়ির তাদের শেষ সম্বল। সেখান থেকে কিছুটা বিক্রি করে দিলে কেবল রূপার ভাগটাই থাকবে। সেটুকু রক্ষা করতেই বাবা মায়ের ইচ্ছে রূপাকে বিয়ে করতে হবে রাতিমের। এই টানাপোড়েন জীবনে কি রিশাকে পাওয়ার স্পর্ধা দেখানো যায়? চাঁদ যে চাইলেই ছোঁয়া যায় না, ঝলসে যাবে সব। রাতিমের থেকে কিছুটা দূরে দাঁড়ালো রূপা। দৃষ্টি রাখলো চাঁদের পানে। রাতিম পাশ ফিরে তাকালো। দৃষ্টি আটকালো রূপার কাজল টানা চোখে। হলুদাভ মুখশ্রী চাঁদের আলোয় জলজল করছে। এত সব রূপ কি রাতিমকে আকৃষ্ট করতে পারবে? মন যে অন্যত্র। বেশ অনেকটা নীরবতার পর বলল রূপা। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো রাতিম ভাই? তুমি যদি হলুদ পাঞ্জাবি পরতে তাহলে তুমি হতে হিমু আর আমি তোমার রূপা। দেখো নীল শাড়ি পরেই আছি আমি। দূরে চাঁদের পানে দৃষ্টি রাখলো রাতিম। রূপার কথায় স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা তাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। রাতিম যে স্বাভাবিক হতে পারছে না। থমথমে গলায় বলল, হিমুরা কেমন হয় জানিস তুই? আমি যদি সত্যি হিমু হই মেনে নিবি তুই? না না, তুমি বরং বাস্তব জীবনের রূপার রাতিম হইও, ঠিক তোমার মতো। কতটুকু বলতে চোখ মুখ খিচিয়ে নিল রূপা। জিভ কামড়ে ধরল। পরক্ষণে দ্রুত নেমে গেল। ভীষণ লজ্জা পেয়ে গেল। দীর্ঘশ্বাস পেল রাতিম। রাস্তায় দুপাশে সোডিয়াম আলোয় জ্বলছে। কুহুর হাতে ওয়ান টাইম কাপ চা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। পেছনে পকেটে হাত পুরে হাঁটছে রওনক। ওষ্ঠ করে তার মৃদু হাসি। পাগলাটে মেয়ে আজ বাচ্চাদের মতন সব বায়না করছে। কুহুর শাড়ির আঁচল পিচ ছাড়া রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে শাড়ির আঁচল কুড়িয়ে নিল রওনক। আঙুলে পেঁচিয়ে নিয়ে হাঁটা ধরল কুহুর পাশাপাশি। কুহু বকবক করে যাচ্ছে। কে বলবে এই মেয়েটার খানিক্ষণ আগে রাখছিল কুহুর খোপায় বেলি ফুলের মালা বাঁধা, যেটা কিছুক্ষণ আগে রওনক পরিয়ে দিয়েছে। মিষ্টি এক ঘ্রাণ ভেসে আসছে সেটা থেকে। সামনে রিক্সা পেতেই ডাকলো রওনক। রাত ভালোই হয়েছে। এতটা সময় কখন পার হয় খেয়ালই ছিল না। হাতের কাপটা ফেলে রিকশায় উঠে বসলো কুহু। পাশে বসলো রওনক। খানিকটা মাথা এলিয়ে দিল কুহুর কাঁধে। এই সুমিষ্ট ফুলের ঘ্রাণে নাক ডুবিয়ে দিল। অদ্ভুত এক মায়ার আবেশে জড়িয়ে গিয়ে গেল। কুহু আর কোনো রকম কথা বলল না।
দৃষ্টি পাশ ঘুরিয়ে রাখল। ঠোঁটের কোণে হাসি ধরা দিল তার। রওনক ভাইকে পাওয়ার পর সবচেয়ে সুন্দরতম দিন ছিল আজ। উষ্ণ শ্বাস গন্ধস্থল ছুঁয়ে যাচ্ছিল কুহুর। অন্যরকম এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছিল। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিয়ে তাকালো কুহু। গুনগুন সুর তুলে গান গাইতে আরম্ভ করলো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিবে আরও। রওনক মাথা তুলে তাকালো। কুহুর হাতটা টেনে নিল নিজের হাতের মুঠোয়। দমকা এক গুচ্ছ হাওয়া ছুঁয়ে দিল কুহুর চোখে মুখে। পাশ ফিরে তাকাতেই চোখাচোখি হলো। দৃষ্টি নিচু করলো কুহু। অপর হাত রাখলো রওনকের হাতের উপর। মাসখানেক পার হলো। রাতিমের নাম্বার থেকে আর ফোন আসেনি। এই কয়েকটা দিন চাতকের মতন অপেক্ষা করে গিয়েছে রিশা। যে বারবার ফিরিয়ে দেয় তার দুয়ারে কতবার গিয়ে দাঁড়ানো যায়। বেলা মধ্যাহ্নে। জানালার পাশে বই নিয়ে বসে আছে রিশা। পড়াশোনা থেকে বেশ অনেক দিনই দূরে ছিল। এভাবে জীবন চলে না। কয়েকদিন পরে সেমিস্টার পরীক্ষা। কষ্ট বলতে পুনরায় পড়াশোনায় মনোযোগী হলো রিশা। তার বিশ্বাস রাতিম ভাই চাকরি পেলে ঠিক আগের মতোই হয়ে যাবে। ভালো কিছু পেতে অবশ্যই দূরত্বের প্রয়োজন। কি রে, পড়া হলো তোর? গোসল করেছিস নাকি পড়ছিস এখনো? হয়েছিস তো ভাইয়ের মতোই, পড়া ছাড়া বুঝিস কিছু? মায়ের কথায় ভাবনার ঘোর কাটল রিশার। ততক্ষণে মেয়ের রুম গোছাতে ব্যস্ত হয়ে গেলেন শারমিন বেগম। বই খাতা গুছিয়ে নিল রিশা। ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করলো। মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বললেন শারমিন বেগম। আশফিক দেশে আছে সামনের সপ্তাহে। তোর সঙ্গে আশফিকের বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। বাকি কথা খাওয়ার সময় তোর বাবা বলবে। তাড়াতাড়ি গোসল সেরে খেতে আয়। মায়ের কতটুকু শুনে স্তব্ধ হয়ে গেল রিশা। আশফিক ভাইয়ের তো পছন্দের মানুষ আছে জেনিত। রিশাকে কেন বিয়ে করতে চাইছে সে? নাকি মা আর খালামনির প্ল্যান এটা? শত ভাবনা রেখে ফোন খুঁজতে লাগলো রিশা। কয়েক মাস কেটে গেছে আশফিক ভাইয়ের আইডি তার দেখা হয় না। কোনো রকম ফোন হাতে নিয়ে ফেসবুকে গিয়ে আশফিকের নাম সার্চ করতেই আইডি চলে আসলো, তবে লক করা। মুহূর্তেই হতাশ হয়ে গেল রিশা। মন বলছে কিছু তো একটা হয়েছে। যে ছেলের আইডিতে শত শত ফলোয়ার, সে কেন হুট করে আইডি লক করে দেবে? সরাসরি আশফিক ভাইয়ের সঙ্গে দেখা না হলে জানা যাবে না। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সব মিলিয়ে হাঁপিয়ে উঠছে রিশা। পুরনো দিনগুলো মনে পড়লেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশফিকের গুড লুকিং পরিপাটি চলাফেরা মূলত রিশাকে আকৃষ্ট করত। চোখের ভালো লাগা তো আর মনকে ছুঁতে পারে না। ভালোবাসা তো অত কিছু দেখে বা ভেবে হয় না। ছোটবেলায় পছন্দের খেলনা না পেলে যেমন মন খারাপ করতো, আশফিককে পাবে না ভেবেও রিশার ঠিক তেমনটাই খারাপ লেগেছিল। কিন্তু ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। রাতিম ভাইকে পাওয়ার পর যেটা উপলব্ধি করেছে রিশা, যাকে ছাড়া বেঁচে থাকা চিন্তা করা যায় না। ভাবনার মাঝেই কুহুর আগমন করল। রিশাকে কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ রাগ হলো কুহুর। ঠেলে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রিশা কোনো প্রতিক্রিয়া দেখালো না, দরজা আটকে দিল। আনন্দ কিছুক্ষণ ফাঁকা ঘরে নাচলো কুহু। পরক্ষণে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেদিন আশফিককে মেসেজ দিয়ে ভুল করেনি সে, বরং সবটা ঠিক করতে সক্ষম হয়েছে। রিশার ভালোবাসা সত্য, স্নিগ্ধ ছিল, তাই তো এত সহজে সব ঠিক হয়ে গেল। আশফিক আগে থেকে জানতো রিশা তাকে পছন্দ করে। সেদিন কুহু ইচ্ছাকৃতই মিথ্যে ভালোবাসে বলেছিল। ব্যাপারটা জানার পর খুব ভালো লাগছে কুহুর। অন্তত আশফিকের চোখে ছোট হয়ে যায়নি সে। রিশাকে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছিল আশফিক। জোর গলায় তো জেনিতের কথা বলে গিয়েছিল। এখন কোন মুখের সামনে এসে দাঁড়াবে? কুহু তার সমস্ত সংশয় দূর করে দিয়েছে। রিশা এখনও আশফিকের আশায় আছে জানাতেই এক প্রকার ছুটে আসছে আশফিক। বাইরে থেকে রওনকের ডাক আসতেই বেরিয়ে গেল কুহু। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। কুহু দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। জুলেখা কয়েকদিন ছুটিতে গিয়েছে। কিছুক্ষণের মাঝে রিশা আসলো মলিন মুখে। রাশেদ জামাল খাওয়ায় মনোযোগী। এই প্রস্তাবে তাকে খুব একটা উৎফুল্ল মনে হলো না। বেশ হাসি মুখে কথা বলে যাচ্ছেন শারমিন বেগম। তার বোনের ছেলের প্রশংসায় মাতিয়ে রেখেছেন টেবিল। কোনো ভাবান্তর হলো না রাশেদ জামালের। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা পছন্দ নয় তার। আশফিক খুব যোগ্যতা সম্পন্ন ছেলে, তবে মেয়েকে বিয়ের পর কানাডায় চলে যেতে হবে ভাবলেই বাবার বুক ফাঁকা হয়ে আসে। আশফিকের বাবা মা জানিয়েছে ছেলে দেশে আসার পর একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেবে সবাই। কবে নাগাদ বিয়ের দিন তারিখ ঠিক করা যায়। রওনকের একটাই কথা, রিশা যা বলবে তাই হবে। তবে খুব একটা যে তার পছন্দ এমন নয়। আশফিকের চলাফেরা সম্পর্কে কিছুটা ধারণা আছে তার। ফেসবুকে প্রায়ই একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখেছে। দেশে থাকাকালীন কলেজ জীবনে কত শত প্রেমই করেছে।
খাবার নিয়ে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করেছে রিশা। মনে হচ্ছে এবারও তাকে নিজ থেকে রাতিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। একটা মানুষ এতটা কঠোর কিভাবে হয়? তার কি সত্যিই মন নেই, নাকি রিশার জন্য তার অনুভূতিই ছিল না কখনো? থমথমে গলায় বলল রিশা। এই মুহূর্তে আমি বিয়ে করতে চাচ্ছি না বাবা, আগে পড়াশোনা শেষ হোক, তারপর ভেবে দেখব। মেয়ের এমন কথায় যেন খুশি হলেন রাশেদ জামাল। রওনা জানালো এই নিয়ে রিশাকে যেন জোর জবরদস্তি না করা হয়। কুহু নির্বাক হয়ে তাকিয়ে রইল। এটা কি সত্যি রিশার কথা? লজ্জায় কি এমনটা বলছে? মেয়ের কথায় খানিক অবাকই হলেন শারমিন বেগম। বোন তো তাকে জানিয়েছেন রিশা আর আশফিক দুজন দুজনকে পছন্দ করে আগে থেকেই। তবে এখন তো দেখা যাচ্ছে মেয়ে উল্টো সুর গাইছে। অর্ধেকটা খাবার রেখে চলে গেল রিশা। মেয়েকে আর ডাকলেন না শারমিন বেগম। পরীক্ষার আর হাতে গোনা কয়েকদিন বাকি। কুহুকে বাড়িতে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে বলল রওনাক। এক গাদা বই সামনে খোলা পড়ে আছে। মুখ ফুলিয়ে খাটের মধ্যিখানে বসে আছে কুহু। কাল রাতে পড়তে পড়তে কখন চোখ লেগেছিল টের পায়নি। রওনাক তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। আয়নায় চোখ রেখে কুহুকে পর্যবেক্ষণ করছে। ঈষৎ হাসি ফুটে উঠল ওর তার ওষ্ঠ করে। গম্ভীর ভরার স্বরে বলল, কালকে রাতের মতোই ভোলানোর ইচ্ছে হচ্ছে নাকি? তুমি যে এতখানি দুষ্ট আগে বুঝিনি। ফাঁকি বাজবে এসে যেন দেখি সব পড়া কমপ্লিট। কাল রাতের কথা মনে হতেই লজ্জায় দৃষ্টি নামালো কুহু। একটুও পড়ার ইচ্ছে ছিল না তখন। শাড়ি পরেও তো এই জল্লাদটার মন গলানো গেল না রাতে। সারাক্ষণ পড়া আর পড়া। এলোমেলো শাড়ি নিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে গেল রওনাক। আর মোড়া ভেঙে পড়ার টেবিল ছেড়ে উঠল রিশা। পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। আপাতত পরীক্ষার চিন্তা মাথায় রেখেছে। গতকাল আশফিক ভাই দেশে ফিরেছে, আজকে আসার কথা। রাতিম ভাইয়ের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত আশফিককে কিছু বলাও সম্ভব নয় রিশার। সব মিলিয়ে এলোমেলো লাগছে সব। এদিকে কুহু বেশ আনন্দ নিয়ে আছে আশফিকের সঙ্গে বিয়ের কথা শোনার পর থেকে। সব কিছু খুলে না বলায় শান্তিও লাগছে না রিশার। মিথ্যে এক হাসি ঝুলিয়ে রাখতে হচ্ছে সর্বক্ষণ। বিকেল নাগাদ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে চলে গেল কুহু। আশফিকের অপেক্ষাতেই যেন ছিল এতক্ষণ যাবৎ। শাশুড়ির সঙ্গে আজ হাতে নাতে অনেক কিছু সাহায্য করেছে। মনে মনে এই বাড়ির জামাই হিসেবেই ধরে নিয়েছে আশফিককে। কুহুর সাথে হাসি মুখে কুশল বিনিময় করে খালার খোঁজে ভেতরের রুমে চলে গেল আশফিক। বসার রুমে বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম। দুজনকে সালাম জানালো আশফিক। হাসি মুখে খোঁজ খবর নিলেন রাশেদ জামাল। বারংবার এদিক সেদিক দৃষ্টি ফেলে রিশাকে খুঁজে যাচ্ছিল আশফিক। মেয়েটা কি তার আসার খবর পায়নি আজ? কিছু একটা বুঝতে পেরে আশফিককে নিয়ে ভেতরের রুমে চলে গেল কুহু। রুমে আসতেই দেখলো রিশা নেই। বিকেলের দিকে সচরাচর ছাদেই থাকে মেয়েটা। আশফিককে ছাদে পাঠিয়ে দিয়ে টেবিলে খাবার গোছাতে চলে গেল কুহু। মৃদুমন্দ বাতাস বইছে। গাঢ় বেগুনি রঙা সুতির থ্রিপিস পরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রিশা। শুভ্র রঙা ওড়নাটা বাতাসে ভাসছে। আশফিক কিছু সময় মন দিয়ে তাকিয়ে দেখল। অসম্ভব মায়াবী লাগছে। এতটা যত্ন নিয়ে ভালো লাগার দৃষ্টিতে কখনো দেখেছিল রিশাকে? অজান্তে মন ভালো হয়ে গেল তার। এই কদিন যাবৎ বিষাদে ভুগেছিল। রিশ একদিন যত্ন নিয়ে সবটা কাটিয়ে দেবে এই বিশ্বাস আছে। ঠোঁটের কার্নিশে একটুখানি হাসি নিয়ে এগিয়ে গেল আশফিক। ডাকলো রিশাকে। ভাবনার অলিক জগৎ থেকে বেরিয়ে আসলো রিশা। চোখ দুটো ঘোলাটে হয়ে এসেছে তার। অন্য সময় হলে আশফিক ভাইয়ের আগমন তাকে খুশি আর আনন্দ দিত। অথচ আজকে যেন অনুভূতি হচ্ছে না। সময় বদলায়, পৃথিবীর নিয়ম মতোই চলতে হয় আমাদের। মাঝে মধ্যে মন শুধু আটকে দেয় কিছু কিছু পরিস্থিতির কাছে। হাত ভাঁজ করে নিয়ে সরাসরি প্রশ্ন করলো রিশা। সব ছেড়ে ছুঁড়ে আমার কাছে চলে এসেছেন আশফিক ভাই? আপনার এতদিনের প্রেম, ভালোবাসা, আবেগ, স্মৃতি ওসব? রিশার প্রশ্নে থতমত খেল আশফিক। তাচ্ছিল্য শোনালো কেমন। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, আমি স্বেচ্ছায় ছাড়িনি। জেনি চিট করেছে, আমার ভালোবাসার কোনো মূল্য দেয়নি, একেবারে ভেঙে দিয়েছে আমাকে। আসলে আমরা যখন ভুল মানুষকে ভালোবেসে ফেলি তখন এভাবেই তার দাম পাই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রিস। তুই আমাকে অনেক আগে থেকে ভালোবাসতিস, এটাও জানি। তাচ্ছিল্য হেসে বলল রিশা। তাহলে তো জানিনি দেখছি। আপনার কি ধারণা আমি এখনো বোকার মতো আপনার আশা নিয়ে বসে থাকবো? জেনিত প্রতারণা করেছে বলে আপনি ফিরে এসেছেন, হৃদয় ভেঙে গেছে আপনার, তার দায়ভার এখন আমি কেন নিব? ভালোবাসতাম বলে? আপনি কি সত্যি আমার মন থেকে ভালোবাসেন আশফিক ভাই? নির্বাক হয়ে রিশার কথা শুনছে আশফিক। কথাগুলো অবশ্যই যৌক্তিক।
এটা ভেবেই আসতে চায়নি সে। কুহু তাকে পুনরায় না বোঝালে কখনোই আসতো না। খুব ভালো করে জানতো এই কথাগুলো তাকে শুনতে হবে। শক্ত গলায় বলল, আমি তোকে কখনো সেভাবে দেখিনি রিস, কিন্তু তোর মনে আমি ছিলাম সেটা বুঝতে পারি অনেকটা পরেই। ততদিনে জেনিত আমার জীবনে চলে আসে। আমি তোকে কোনো দায়ভার দিতে চাচ্ছি না। ভাঙা আমিটা একটু সুখের সন্ধানে এসেছে, এতটুকুই। তুই রাজি না থাকলে জোর করার সাধ্য আমার নেই। তোর মনে কি অন্য কেউ আছে? আচমকায় ভেতরে অস্থির হয়ে উঠল রিশার। হাত ছেড়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো সে। শিরশিরে বাতাসটা দম বন্ধ করে দিতে চাইল। মাথায় জমল ঘাম বিন্দু। অনিশ্চিত পরিস্থিতির মাঝামাঝি দাঁড়িয়ে কি করে রাতিম ভাইয়ের নামটা বলবে। বারংবার যে ফিরিয়ে দিয়েছে তাকে। কণ্ঠনালী যেন চেপে ধরল কেউ। ডেকে ঢোক গিলতে কষ্ট করলো। উত্তরের অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে রইল আশফিক। চোখ বুজে ফেলল রিশা। দুফোঁটা জল গাল ভেজিল। ঠোঁট কাঁপলো তিত্তির করে। কাঁপা স্বরে কোনো রকম বলল, না, কেউ নেই। স্বস্তির শ্বাস ফেল আশফিক। তার প্রতি রিশার অভিমান জমেছে খুব করে বুঝতে পারল। বাকি আর কথা বাড়ালো না, চলে গেল। রিশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাতিমের ওপর প্রচণ্ড রাগ খুব জন্মালো। কেন কয়েকটা দিনের জন্য তার জীবনে এসে সব এলোমেলো করে দিল। নয়তো আজকের দিনটা খুব সুন্দরও হতো। ঘড়ির কাঁটা রাত 9টায়। সবার সঙ্গে কথা বলতে বলতে কখন সময় চলে গেল খেয়ালই করেনি। আচমকা রওনকের কথা মনে পড়ল তার। লোকটা এখনও ফিরল না। দ্রুত রুমে গেল দৌড়ে। খাটের ওপর পড়ে থাকা ফোনটা হাতে নিতে দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। দ্রুত ওপেন করলো সেটা। সম্পূর্ণ মেসেজ পড়ে যেন কুহুর মাথায় বাজ পড়ল। রওনক আর শাহিনুর মাহি ম্যাম নাকি একত্রে একটা রিসর্টে গিয়েছেন। তার ঠিকানাটা আর রুম নাম্বারটাও লেখা আছে স্পষ্টভাবে। মুহূর্তে হাত কাঁপতে লাগলো কুহুর। এই জন্যই কি তবে রওনক ভাই আজকে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে তাকে? ভেতর ঠেলে ঠুলে কান্না আসতে চাইল। এলোমেলোভাবে কোনো মতে বাসা থেকে বেরিয়ে গেল কুহু। বসার রুমে ছিলেন রাশেদ জামাল। কুহুকে বেরিয়ে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েটার অন্তত বলে যাওয়া উচিত ছিল। আশফিকের সঙ্গে হেসে কথা বলে এগিয়ে আসলেন শারমিন বেগম। টিভির স্ক্রিনে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বললেন রাশেদ জামাল, রৌনক ফোন করেছিল, বলল কুহুকে নিয়ে কোথাও একটা যাবে, বাড়িতে ফিরবে না আজ। মাত্র বেরিয়ে গেল কুহু। শারমিন বেগমের হাসি মাখা মুখ চুপসে গেল। ছেলের পরিবর্তন ভালোই হয়েছে। ছুটি পেলে বউ নিয়ে দেশান্তর হয়ে যায়। রওনক যে এতটা বউ পাগল হবে সেটা ঘুণাক্ষরেও বোঝা যায়নি আগে। কুহুর প্রতি সেভাবে ভালো লাগাও তো দেখেনি কোনো দিন। বিয়ের পর কিভাবে এতখানি বশ হলো কিভাবে? আশফিক যাওয়ার জন্য বিদায় নিল খালাখালুর থেকে। হাসি মুখেই ভাগ্নেকে বিদায় দিলেন শারমিন বেগম। আসার সময় ছেলেটাকে যতটা উৎফুল্ল দেখেছিলেন এখন ততটা নেই। মলিনী লাগলো মুখায়ব। দুজনের মধ্যে আবার মনোমালিন্য চলছে না তো? এই সম্পর্কের কথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন শারমিন বেগম। এমন সোনার টুকরো ছেলে কি সহজে মেলে আজকাল? একেবারে নিজ হাতে গড়া ছেলে। রিশাকে আর একবারের জন্য দেখা গেল না। চরম রাগ হলেন শারমিন বেগম। মেয়েটার কি বুদ্ধি কোনো কালই হবে না? ছেলেটা চলে যাচ্ছে, অন্তত বিদায় তো দিতে আসবে। দুদিন পর স্বামী হবে সে। উবার নিয়ে এই রাতে সুদূর গাজীপুরে চলে এসেছে কুহু। ঘড়িতে এখন রাত 10টা 40 মিনিট। গাড়ি থেকে নামতেই মনে হলো টাকা সঙ্গে নিয়ে আসেনি সে। মাথা যেন বাজ পড়ল। সামনেই নক্ষত্রবাড়ি রিসর্ট। সেদিকে একবার দৃষ্টি পড়িয়ে নিয়ে কানে থাকা স্বর্ণের দুল খুলতে লাগলো কুহু। গম্ভীর স্বর তাকে থামিয়ে দিল। চিরচেনা কণ্ঠস্বর পেয়ে বক্ষস্থল ধক করে উঠল কুহুর। ততক্ষণে রওনক এগিয়ে এসে ভাড়া মিটমাট করে দিল। এই মুহূর্তে ঠিক কীরকম প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না কুহু। গভীর দৃষ্টি ফেলে রওনকের দিকে তাকিয়ে রইল। শুভ্র রঙা শার্ট আর ছাই রঙা ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে রওনক। পায়ে ফর্মাল ব্রাউন শুজ। লোমোর সাথে ঝুলছে ঘড়ি। দৃষ্টি কুহুতে নিবদ্ধ। নীল রঙা সাদামাটা সুতির থ্রিপিস পরে দাঁড়িয়ে আছে কুহু। শিফনের ওড়না বাতাসে দুলছে। মুহূর্তে দৃষ্টি পায়চারি করতে লাগলো কুহুর। আশেপাশে খুঁজতে লাগলো কাউকে। ঠোঁটের মৃদু হাসি নিয়ে বলল রওনক, যাকে খুঁজছো সে এখানে নেই। এতটা ভালোবাসো আমাকে, যার জন্য শাহিনুর মাহি ম্যামের নাম শুনতেই ছুটে এলে। একবার আমাকে ফোন করবার প্রয়োজন মনে করনি? এভাবে কেউ প্ল্যান করে খুব সহজেই তো তোমাকে কিডন্যাপ করে নিতে পারবে। কুহু কোনো উত্তর দিল না। রাগে ফুঁসল। তার মানে রওনক ইচ্ছে করে তাকে এই রিসর্ট পর্যন্ত নিয়ে এসেছে। কয়েক কদম হেঁটে কুহুর মুখোমুখি দাঁড়ালো রওনক। আশেপাশে বেশ গ্রামীণ পরিবেশ। মৃদুমন্দ বাতাস বইছে। কুহুর কপাল ছুঁয়েছে এলোমেলো চুলে। খানিকটা নিচু হয়ে কপালে ফু দিয়ে বলল রওনক, তুমি কি জানো কুহু,
এই বোকামো আমাকে বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে। পৃথিবীর আনাচে কানাচে কোথাও তুমি আমার মতো আশ্চর্য প্রেমিক পুরুষ পাবে না, যে তার প্রিয়তমার বোকামো দেখে ঘায়েল। ওই সরল মায়াবী চেহারা নিমেষেই আমার জগৎ ভুলিয়ে দিতে সক্ষম।